তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আগামী 4 তারিখ দিল্লি অভিযান করছি। দিল্লি অভিযান মানে এখানে একটা যুক্ত মোর্চা, যেখানে দিল্লি অভিযান করছি আমরা। যে বাজেট সেশন যেটা শুরু হবে, সেই বাজেট সেশনের প্রাক্কালে আমরা দিল্লিতে গিয়ে ব্যাংক অফিসাররা মিলিত হয়ে এই যে বিভিন্ন গত 2-3 মাস ধরে বিশেষত ব্যাংক মার্জারের ক্ষেত্রে সরকারের যে অনমনীয় মনোভাব এবং এটা যে ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাক্টের উল্লঙ্ঘন করে যে সরকারি যে পদক্ষেপ, সেই সরকারি পদক্ষেপ আমরা সবসময় এর বিরোধিতা করেছি। কারণ হচ্ছে এটা ভারতবর্ষের যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে একটা পরিচালন ব্যবস্থা রয়েছে, যেটা কিনা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকিং ব্যবস্থাটাকে পরিচালনা করে। কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে রিজার্ভ ব্যাংকের কোনো রকম পরিচালন ব্যবস্থাকে অগ্রাহ্য করে তারা একটা অল্টারনেট মেকানিজম একটা কোম্পানি করে সেই অল্টারনেট মেকানিজমের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে 3টে ব্যাংকে মার্জ করে দিয়ে এটা নাকি তার সরকারের উদ্দেশ্য হচ্ছে, সরকারের যে বক্তব্য তাতে বলা হচ্ছে যদি বড় ব্যাংক করে দেওয়া যায়, এই বড় ব্যাংকটা নাকি পৃথিবীর বৃহত্তম ব্যাংকগুলোর সঙ্গে কম্পিট করবে, এটা নাকি ভারতবর্ষের অর্থনৈতিক পক্ষে ভালো হবে। কিন্তু আমরা জানি না এটা কিভাবে ভালো হবে, কারণ অতীতের অভিজ্ঞতা, সারা পৃথিবীর অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলে। কারণ মেরিল লিঞ্চের মতন ব্যাংক সেও কিন্তু করে গেছিল, লেম্যান ব্রাদার্সের মতন ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, ডিউচ ব্যাংক, এই সমস্ত বড় বড় যত ব্যাংক আছে তারা কিন্তু একসময় কিন্তু 2008 সালে যে গ্লোবাল রিসেশনের সময় কিন্তু সেই ব্যাংকগুলোকে তাদের শাটার নামাতে হয়েছিল। এবং আমাদের দেশেও কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো নয়, কারণ 1993 সালে আমরা দেখেছিলাম এই যে ব্যাংক মার্জার, এর আগে অনেকগুলো ব্যাংক মার্জার হয়েছে, কোনো ব্যাংক মার্জারে কিন্তু ফলটা ভালো হয়নি। 93 সালে আমরা যেটা দেখলাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা ভারতবর্ষের মধ্যে একটা অত্যন্ত বৃহৎ ব্যাংক এবং ভালো ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে যেই নিউ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ করে দেওয়া হলো, পরবর্তীকালে পরের বছরই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাও কিন্তু একটা লসে চলে গেল। কিছুদিন আগেও দেখেছেন আপনারা, যেটাকে সরকার বলছে তাদের নাকি এটা খুব কৃতিত্ব এবং নাকি খুব সাকসেসফুলি নাকি এই মার্জারটা হয়েছে। সাধারণ মানুষ বা আমরা কেউ জানি না এটাকে কি করে সাকসেস বলা হয়েছে, কারণ এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজ পর্যন্ত কোনোদিন লস করেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যেই 5টা অ্যাসোসিয়েট ব্যাংক মার্জ করে দেওয়া হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা বড় একটা লসের মধ্যে, এবং স্টেট ব্যাংকের প্রচুর ব্রাঞ্চ বন্ধ হয়ে গেল, প্রচুর লোককে কিন্তু তারা কিন্তু এই ভেয়ারিসের নাম করে বাইরে চলে যেতে হলো। ব্যাংকের শাখা কমে যাওয়ার মানে কিন্তু সাধারণ মানুষের প্রবলেম, কারণ শাখাগুলো বিস্তার করা হয়েছিল ধীরে ধীরে। ভারতবর্ষ যেভাবে এগোচ্ছিল, যে শাখা বিস্তার করে বিভিন্ন দেশের কোণে কোণে বিভিন্ন গ্রামে গিয়ে কিন্তু শাখাগুলো খোলার মাধ্যমে কিন্তু গ্রামীণ অর্থনীতি উন্নত হয়েছিল। এবং গ্রামীণ যে ব্যবস্থা, সেই গ্রামীণ ব্যবস্থাটাকে উন্নত করতে গেলে কিন্তু গ্রামে ব্যাংক থাকতে হবে। কারণ আজকে যে ভারতবর্ষের যে কনসেন্ট্রেশন জনসংখ্যার নিরিখে, তার তুলনায় যে ব্যাংকের সংখ্যা আছে সারা পৃথিবীর নিরিখে কিন্তু এই সংখ্যা কিন্তু কম। আরো বেশি বেশি করে পার লাখ কিন্তু ভারতবর্ষে ব্যাংক হওয়ার কথা। এবং সবকা সাথ সবকা বিকাশকে যদি ঠিক মতন এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আরো বেশি বেশি করে ব্যাংক করতে হবে। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমরা সবসময় বলছি, বিভিন্ন সময় বলছি যে এটি মনিটাইজেশনের সময় দেখেছেন যে কিভাবে ব্যাংকের সামনে লাইন হয়েছে, এত ব্যাংকের শাখা থাকা সত্ত্বেও। আজকে যদি এই শাখাগুলো কমে যায়, তাহলে আপনি ডিমনিটাইজেশনের মতন আবার যদি কোনো কল্যাণকামী যদি কোনো জিনিসকে করতে হয়, তাহলে ভারতবর্ষের এই অবস্থা কি হবে। প্লাস আমরা একদিকে বুঝতে পারছি, আর যদি আমরা মেনেও নিই যে হ্যাঁ বড় ব্যাংক করে দিলে একটা ভালো ব্যবস্থা হবে, যদি সরকারি যে পদক্ষেপ বা সরকারের যে যুক্তি সেটা যদি মেনেও নিই, উল্টো দিকে আমরা কোশ্চেন করছি তাহলে আপনি ছোট ছোট ব্যাংকগুলোকে কেন লাইসেন্স দিচ্ছেন? একদিকে আপনি ব্যাংকগুলোকে বন্ধ করে দিয়ে বলছেন বড় ব্যাংক করে দেবো, আবার একদিকে ছোট ছোট ব্যাংকগুলোকে লাইসেন্স দিচ্ছেন, বিভিন্ন ফিনটেক কোম্পানিকে লাইসেন্স দিচ্ছেন। তাহলে উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য আমাদের কাছে জানা নেই কিছু। যদি কেউ এসে আমাদেরকে যদি বুঝিয়ে দেয় যে এই কারণে আমরা সংযুক্তিকরণ করছি, আমরা মেনে নেব। কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু বোঝাতে আসেনি, বা কোনো যুক্তি, আমরা যে যুক্তিগুলো খাড়া করছি তার যুক্তির পক্ষে কিন্তু কোনো রকম কিন্তু সদুত্তর পাচ্ছি না। ওই তো বললাম যে সদুত্তর একটাই আসছে, নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাসোসিয়েট ব্যাংক মিলিয়ে দিয়ে নাকি খুব নাকি উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে আমরা জানি না। যদি কোনো একটা ব্যাংকের, একটা ভালো ব্যাংকের লসটাকে যদি বলা হয় যে উন্নতি, তাহলে এটা উন্নতি। যদি বিভিন্ন একটা ভালো ব্যাংক, স্টেট ব্যাংকের মতন একটা ব্যাংকের যদি বিভিন্ন এতগুলো শাখা যদি বন্ধ করে দেওয়াটাকে যদি ভালো বলা হয়, তাহলে আমরা তো বলবো হ্যাঁ এটা তাহলে ভালো। তো আমরা জানি না ভালো আর খারাপের ডেফিনেশনটা কি। তো সেই জন্যই আমরা দিল্লি অভিযান করছি, এবং দিল্লিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে আমাদের সপক্ষে তারা কথা বলবেন। এটা একটা যুক্ত মোর্চা বলতে পারেন। সেই মোর্চার লোকজন কিন্তু সেই আমাদের সপক্ষে কথা বলবেন, আমাদের সপক্ষে নয়, দেশবাসীর সপক্ষে কথা বলবেন।
কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো সরকার ফেলে দেওয়া বা কোনো দল পরিবর্তন, নেতা পরিবর্তন তা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে নীতির পরিবর্তন। এই যে সরকারি যে অর্থনীতি, সে অর্থনীতির পরিবর্তন। কারণ দল পরিবর্তন বা নেতার পরিবর্তন অন্য কারোর উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু সেই উদ্দেশ্য দিয়ে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। আমরা চাইবো যে নীতির পরিবর্তনটা হোক, নীতির পরিবর্তন করে যে ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা যে খাতে বইছিল, ঠিক সেই খাতে আরো বেশি বেশি করে ভালো করে বউ এবং এই যে ব্যাংকিং পরিচালন ব্যবস্থা, এই ব্যাংকিং পরিচালন ব্যবস্থার উপরে আরো কন্ট্রোলটা বেশি করে আসুক। আজকে কন্ট্রোলটা কম থাকার জন্যই কিন্তু লিগাল রিফর্ম নেই, যার জন্যই কিন্তু আজকে বড় বড় ঋণ গ্রহীতা ঋণ নিয়ে বসে থাকছেন, তার কাছে আমরা যেতে পারছি না। গেলে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া চলে গিয়ে তারা কিন্তু আমাদেরকে ধমকি দিচ্ছেন। এবং এটা আমাদের একটা ইস্যু আছে যে আজকে যখন আমাদের অফিসাররা বিভিন্ন জায়গায় যখন ঋণ উসুলির জন্য যাচ্ছে, তখন কিন্তু তাদেরকে নানা রকমের ধমকি দেওয়া হচ্ছে যে এরপর থেকে আর কখনো আসবে না আমাদের কাছে। এবার সে যদি ঋণ উসুল না করতে পারে, সে কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সে কিন্তু নানা রকমের কথাবার্তা শুনছে বা তার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। আবার গেলে কিন্তু সে মার খাচ্ছে বা অপদস্থ হচ্ছে বা গালিগালাজ শুনছে। তাহলে আমাদের অফিসাররা কোথায় যায়? এবং এই যে বিভিন্ন অফিসারদের বিভিন্ন সময় যে নিগ্রহ ঘটেছে, এই নিগ্রহের ফলশ্রুতিতে কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এখনো চলছে, বেশ কিছু অফিসার কিন্তু আমাদের সুইসাইড করছে বা বেশ কিছু অফিসার চাকরি ছেড়ে দিয়েছে। ভালো ভালো ছেলে মেয়েরা তারা কিন্তু রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছে ব্যাংক থেকে। কারণ ব্যাংকের এখন একটা এমনই অবস্থা দাঁড়িয়েছে যে আমরা 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করছি, বেতন যখন চাইতে যাচ্ছি তখন বলছে কিন্তু 2% দেবো কি 6% দেবো, মানে ভিখিরি মতন দিয়ে বলছে আমাদেরকে। অথচ কিন্তু এদিকে গালিগালাজ খাচ্ছি, অথচ কিন্তু আমাদের কিন্তু মানে পারফর্ম যখন করতে হবে তখন বলছে পারফর্ম করতে হবে তোমাকে, কিন্তু পারফরমেন্সের জায়গাটা কোথায়? আমরা তো বলছি আমাদের ঋণগুলোকে উসুলি করে দাও, একটা এমন একটা রিফর্ম সিস্টেম হোক যে একটা লিগাল রিফর্ম আসুক। এই বড় বড় লোনগুলোকে, যেটা হচ্ছে 80% অফ দ্য টোটাল লোন, এটা কিন্তু বড় বড় কর্পোরেটদের কাছে রয়েছে, এই ঋণগুলো উসুলি 50% করে দাও। তাহলে আমরা আর কোনো সরকারের তরফ থেকে কোনো টাকা চাই না। সরকার যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলছেন, যে ফাইন্যান্স দিচ্ছেন যে আমাদের কাছে, সেটার আমাদের দরকার নেই। কারণ আমরা অলরেডি প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু আমরা প্রফিট করছি। কিন্তু সরকারি এই যে সিদ্ধান্ত, এই যে প্রভিশনিং নর্মস, এই প্রভিশনিং নর্মসের ফলে আলটিমেটলি কিন্তু সেখান থেকে যখন আমরা অপারেটিং প্রফিট থেকে এই প্রভিশনটাকে বাদ দিচ্ছি, তখন কিন্তু আমার ব্যালেন্স শিটে নেট লস হচ্ছে। তখন কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে ব্যাংক লসে, আসলে কিন্তু কোনো ব্যাংক কিন্তু লসে নয়। আপনি যদি দেখেন ভারতবর্ষের অবস্থা, 80% ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক। আর সাউথ ইন্ডিয়াতে, মানে দক্ষিণ ভারতে কিছু কিছু ওল্ড জেনারেশন পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, যাদের ওখানে প্রতিপত্তি রয়েছে, তারাও কিন্তু আমাদের এআইবিসির আন্ডারে রয়েছে। এই সমস্ত ওল্ড জেনারেশন পাবলিক সেক্টর ব্যাংক, তারাও কিন্তু আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের আমাদের সদস্য এবং তাদের আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এই সকলকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমরা যাব দিল্লিতে, আমরা ধর্ণা দেবো। এবং আমাদের সঙ্গে রয়েছে সেলফ হেল্প গ্রুপ, আমাদের সঙ্গে রয়েছে কৃষক, আমাদের সঙ্গে রয়েছে ছোট ছোট খেটে খাওয়া মানুষ, আমাদের সঙ্গে রয়েছে মধ্যবিত্ত মানুষ, এবং আমাদের সঙ্গে রয়েছে স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টদের অধিকাংশই কিন্তু স্টুডেন্ট লোন পেয়ে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু স্টুডেন্ট লোন নিয়েই তারা কিন্তু আজকে বড় হয়েছে। এই সমস্ত মানুষজন আমাদের সঙ্গে রয়েছে, বিভিন্ন সংস্থার মানুষজন আমাদের সঙ্গে রয়েছে, এবং যে সরকারি সংস্থা, অন্যান্য যে ব্যাংক ছাড়াও যে অন্যান্য যে সরকারি সংস্থাগুলো রয়েছে, সেই সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তারাও কিন্তু আমাদের সঙ্গে থাকছে। আইপক বলে একটি সংস্থা, সেই আইপকের সংস্থাও কিন্তু, তারাও কিন্তু আমাদের সঙ্গে এই একই সঙ্গে কিন্তু ধর্নায় থাকবে। এবং আমরা আশা করছি এটা বিরাট জমায়েত হবে, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা মানে একটুখানি আমরা বোঝাতে চাইছি যে তুমি যে পথে হাঁটছো, কারণ হচ্ছে এটা পুরোপুরি নীতিকে উল্লঙ্ঘন করে, কোর্টের রায়কে উল্লঙ্ঘন করে। আজকে ধরুন হাইকোর্ট বলে দিয়েছে যে বিভিন্ন ব্যাংকে তাদের বোর্ডে, যেটা আজকে 3 বছর ধরে বোর্ডে কোনো সদস্য নেই, আমাদের ওয়ার্কম্যান ডাইরেক্টর বা অফিসার্স ডাইরেক্টর নেই, কিন্তু কোর্ট থেকে কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু বলা হয়েছে ডাইরেক্টর নিয়োগ করো, এখনো কিন্তু কিছু হয়নি। স্ট্যান্ডিং কমিটি বলে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি বলেছে যারা যারা মানে লিন নিয়ে পয়সা দেয়নি, মানে উইলফুল ডিফল্টার, তাদের নাম প্রকাশ করো। বহুদিন আগে বলে দিয়েছে সরকার, এখনো তাদের নাম প্রকাশ করেনি। কোন রকম স্ট্রিনজেন্ট অ্যাকশন তাদের এগেইনস্টে নেওয়া হয়নি। বলা হচ্ছে নাকি লোককে দেখানোর জন্য এনসিএলটি বলে একটি সংস্থা তৈরি হয়েছে, এনসিএলটি থ্রু দিয়ে নাকি ঋণ উসুলি হচ্ছে। কিন্তু এনসিএলটি, আমরা বলছি এটা একটা বিগেস্ট স্ক্যাম ইন ইন্ডিয়া। কারণ এনসিএলটি থ্রু দিয়ে 80% নাম দেওয়া হচ্ছে হেয়ার কাট। আপনার যদি বাকি থাকে 100 টাকা, আপনাকে হেয়ার কাট মানে দেওয়া হচ্ছে 80 টাকা, মানে আপনাকে 80 টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। কাদের ছেড়ে দেওয়া হচ্ছে? সাধারণ মধ্যবিত্ত মানুষ বা খেটে খাওয়া মানুষ বা কৃষকের টাকা ছাড়লে আমরা কিছু বলতাম না, ছেড়ে দেওয়া হচ্ছে বড় বড় বিত্তপতিদের।
বড় বড় বিত্তশালী লোকেদের টাকা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে 80 টাকা, 100 টাকার মধ্যে 80 টাকা, 80%, 84%। হেয়ার কাটের নাম করে তাদেরকে কিন্তু একটা স্কেপ রুট একটা তৈরি করে দেওয়া হচ্ছে। এই তো হচ্ছে সরকারি সিদ্ধান্ত। তো আমরা সেই জন্যই বলছি সরকারি সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি। আমরা পলিটিক্যাল পার্টি, আমরা কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা নিয়ে যাচ্ছি না, যার জন্য আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিকে ওই দিল্লির ধর্ণা মঞ্চে আমরা কিন্তু আহ্বান করছি। এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতি, অর্থ ব্যবস্থা, সেই নীতি এবং অর্থ ব্যবস্থার পরিবর্তন। কোনো দলের পরিবর্তন, আমরা বারবার বলছি, কোনো নেতার পরিবর্তন আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতির পরিবর্তন, যে নীতি ভারতবর্ষের অর্থনীতির পক্ষে পরিপন্থী, যে নীতি ভারতবর্ষের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষের স্থায়িত্বের পরিপন্থী। দিল্লির এটা হবে প্রথমে এটা পার্লামেন্ট স্ট্রিট দিয়ে আমাদের মোর্চা এগিয়ে গিয়ে ওটা যন্তর মন্তরে আমরা সেখানে ধর্ণা দেব। আচ্ছা, কি এর মধ্যে শুধু এআইবিওসি কি আদার? না, এর মধ্যে মেইনলি এআইবিওসি ডাক দিয়েছে, কিন্তু আইপকপ বলে যে সংস্থাটি আছে, আদার ব্যাংক ইউনিয়ন और अदर बैंक यूनियन और आचे में नहीं, अदर बैंक यूनियन नहीं है, लेकिन मेनली ये कॉल दिया है आईबॉक ने, लेकिन ये सेंट्रल गवर्नमेंट एम्प्लॉइज का जो ऑर्गेनाइजेशन है वो भी हमारे साथ शामिल है। आईबॉक ऑल इंडिया पब्लिक सेक्टर एंड सेंट्रल गवर्नमेंट ऑफिसार्स कन्फेडरेशन। হ্যাঁ, দেশের অর্থমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া হয়েছে, দেশের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, দেশের প্রধানমন্ত্রীকে আমাদের হাজার হাজার টুইট করা হচ্ছে। এই টুইট ক্যাম্পেইনিং আমাদের কিন্তু সমস্ত অফিসাররা তথা ব্যাংকের সমস্ত এমপ্লয়িজ, সাধারণ মানুষ কিন্তু টুইট করছেন। টুইট করে চিঠি দিয়ে দেশের অর্থমন্ত্রী, দেশের প্রাইম মিনিস্টার সকলকে জানানো হয়েছে। আমরা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছেও গেছি। ওয়েস্ট বেঙ্গলে আমরা তৃণমূলের কাছে গেছি, কংগ্রেসের কাছে গেছি, সিপিএম এর কাছে গেছি, সিপিআই এর কাছে গেছি, ফরওয়ার্ড ব্লকের কাছে গেছি, দিল্লিতে আমরা আপের কাছে গেছি, আমরা সবাইকার কাছে গেছি, কংগ্রেসের কাছে গেছি, রাহুল গান্ধীর কাছে গেছি, আমরা বিজেপির কাছে গেছি, সবাইকার কাছে গেছি, সমাজবাদী পার্টির কাছে গেছি, সকলের কাছে গেছি। সবাই আমাদেরকে বলেছেন, কারণ আমরা যেটা লড়াইটা করছি সেটা কিন্তু সাধারণ মানুষের লড়াই, এটা প্রত্যেকের লড়াই, মানে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকের লড়াই। কারণ টাকা এমনই একটা র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটা বিক্রি থেকে শুরু করে দেশের লক্ষ কোটি কোটি টাকা, তারও কিন্তু এই র মেটেরিয়ালটার সঙ্গে যোগাযোগ আছে। অতএব এটার সঙ্গে জড়িত প্রত্যেক। শুভজিৎ, একটু যদি আপনি বলুন, মানে আমি যেটা জানতে চাইছি যে আমরা এর আগেও দেখেছি যখন মানে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন হয়েছে, সেখানে ওই দিল্লির যে মার্চ সেটা অনেকটা সফল হয়েছে এবং তার ফলে বিভিন্ন রাজ্যে নীতির পরিবর্তন হয়েছে। আপনারা তো দেশের বিভিন্ন প্রান্তে একই দিনে বিভিন্ন রকম আন্দোলন করেছেন, এ কি মনে হচ্ছে মানে দিল্লিতে গিয়ে এই মহামোর্চা এটা কি অনেকটা বেশি ইম্প্যাক্ট তৈরি করবে আপনাদের দাবির সপক্ষে? অবশ্যই এটা আমাদের আমরা আশা করছি যে এটা আগামী দিনের দেশের যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে এটা একটা নির্ণায়ক ভূমিকা নেবে। আমার স্টেট সেক্রেটারি বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সরকার পরিবর্তন বা নেতার পরিবর্তন নয়, কিন্তু আগামী দিনের এই আন্দোলন যে কোনো নীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই আন্দোলন দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে। এটা অনুঘটকের কাজ করবে, এটা নিশ্চিত। যে আমরা যে দিল্লিতে যে আমরা মহা মিছিল করতে চলেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই গুরুত্বপূর্ণ সময়ে দেশের সরকার যদি নীতি পরিবর্তন না করে, সরকার যদি তার আক্ষরিক অর্থে নীতি আঁকড়ে নিয়ে বসে থাকে, তাহলে এই আমাদের এই আন্দোলন, বিশেষ করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র ব্যাংকের কর্মচারীরা, আধিকারিকরা তাদের অংশগ্রহণ করছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় যারা কাজ করছেন, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, তারাও এই আন্দোলনে সামিল হচ্ছে। শুধুমাত্র তারা নয়, আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল দলের মানুষদের কাছে গেছি। তারা যেরকম সংসদের ভেতরে এই মার্জার নিয়ে তারা যেভাবে সরব হচ্ছেন, আগামী 4 তারিখে তারা রাস্তায় নেমে ব্যাংকের এই আন্দোলনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও কিন্তু আমরা আশা করছি তারা সরব হবে। এবং এফআরডিআই বিল যেভাবে আমরা আটকে দিয়েছি, যে আন্দোলনের ফলে এফআরডিআই বিলকে আজকে সরকারকে ঠান্ডা ঘরে পাঠাতে বাধ্য করেছে এআইবিওসির এই আন্দোলন, এবং আমরা নিশ্চিত যে মার্জারের মতো এরকম একটা ঘটনাকে আমরা অবশ্যই সরকারকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করাবো, এটা আমাদের বক্তব্য। কতজন আসতে পারে ওখানে? ওখানে আমাদের এক্সপেকটেশন রয়েছে 40,000।
আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 1000 খানেক লোক যাচ্ছে বিভিন্ন ব্যাংকের থেকে। এটা হচ্ছে মানে অফিসিয়ালি মানে আমাদের তো মানে সারা আপনাদের- ভারতবর্ষ থেকে হ্যাঁ। মানুষ আসছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস জানাই যে এই যে আমরা যে রিট পিটিশনটা ফাইল করেছিলাম এই যে মার্জারের যে বিরুদ্ধে, রিট পিটিশনের হিয়ারিং ছিল গত 15 তারিখে, 15ই জানুয়ারি। তো এই 15 জানুয়ারিতে আমরা আরেকটা আমাদের মানে একটা ব্যাচ পিটিশনও সেখানে সামিল করা হয়েছে এবং বিজয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন তারাও আরেকটা এটাকে চ্যালেঞ্জ করে দিয়ে মার্জারটাকে চ্যালেঞ্জ করে আরেকটা তারা ব্যাচ পিটিশন করেছেন, যা করে 3টে কেস কিন্তু এখন আপাতত দিল্লি হাইকোর্টে রয়েছে এবং তার শুনানি হচ্ছে, লাস্ট ফাইনাল শুনানি হবে 13ই ফেব্রুয়ারি। এবং কোর্ট থেকে বিভিন্ন ব্যাংকের কাছে সরকারের তরফ থেকে জানতে চেয়েছে যে তুমি এই যে মার্জারটা করেছো, এনাদের যে বক্তব্য সেই বক্তব্যকে কোশ্চেন করে তারা কিন্তু বিভিন্ন মানে গভর্নমেন্টের কাছে কিন্তু চিঠি দিয়েছে করতে। এটা একটা বিরাট বড় উল্লেখনীয় একটা আমাদের ডেভেলপমেন্ট।